কেন্সের একটা ওড, যেটা হচ্ছে ওড টু এ নাইটিঙ্গেল। আচ্ছা, এখানে একটা নাইটিঙ্গেল পাখিকে নিয়ে কবিতাটা লেখা হয়েছে। দেখো, প্রথম লাইন হচ্ছে যে মাই হার্ট এইকস অ্যান্ড এ ড্রোজি নাম্বনেস পেইন। এখন এই কথাটা দ্বারা কবি কী বুঝিয়েছেন? The speaker begins by expressing his emotional and physical distress. সে কিন্তু তার মধ্যে মানে তার যে হৃদয়ে যে একটা ব্যথা, সেই কথাটা কিন্তু সে জানান দিচ্ছে যে মাই হার্ট এইকস। তার মানে তার মধ্যে একটা ইমোশনাল অথবা ফিজিক্যাল একটা ডিস্ট্রেস আছে, এটা সে বোঝাচ্ছেন। হিজ হার্ট ইজ অ্যাকিং, হিজ হার্ট ইজ অ্যাকিং অ্যান্ড হি ফিলস এ স্ট্রেঞ্জ সেন্সেশন অফ নামনেস। মানে অসারতাও সে ফিল করছে, মানে হাত পা শরীর সব কিছু যেন অবসন্ন হয়ে আসছে, এরকমটা সে ফিল করছে। অলমোস্ট অ্যাজ ইফ হি ইজ লসিং কনসিয়াসনেস। তার মানে কি, প্রথম লাইনটা সে কী বোঝালো? যে সে হচ্ছে অনেকটা মানে তার মধ্যে যে কনসিয়াসনেস, তার মধ্যে যে একটা উপলব্ধি করার যে একটা শক্তি, এটাকে সে হারিয়ে ফেলছে, এই কথাটা সে বলল। পরের লাইনে বলল যে মাই সেন্স অ্যাজ দো অফ হেমলক আই হ্যাড ড্রাঙ্ক। মানে তার কবির হচ্ছে এরকম, তার যে তার কন্ডিশনটা হচ্ছে এরকম যেন সে হচ্ছে হেমলক পান করেছে। এই হেমলক কি? এটা হচ্ছে একটা পয়জনাস প্লান্ট, যেটা হচ্ছে কি করে মানুষের মৃত্যু ঘটায় বা মানুষকে প্যারালাইজ করে দেয়। কবি বলছেন যে তার হচ্ছে এরকমটা ফিল হচ্ছে যে সে হচ্ছে মনে হয় কি যে হেমলকের যে পয়জন, এটাকে সে পান করেছে। or emptied some dull opiate to the dreams. আচ্ছা, এইখানে সে হচ্ছে আফিমের কথা বলল। অপিয়েট বলতে এখানে আফিমকে বোঝানো হয়েছে। সে অপিয়েটের সাথে তুলনা করলো, যেটা হচ্ছে এক ধরনের ড্রাগ, যেটা হচ্ছে কি করে, একটা মাতাল অবস্থা তৈরি করে, ড্রোজিনেস তৈরি করে, এবং যেটা মানুষকে হচ্ছে কি মানে ব্যথা থেকে মুক্তি দেয়। তো তার কাছে এরকম মনে হচ্ছিল যে সে এরকমই মনে হচ্ছে সে আফিম খেয়েছে, আফিম খাওয়ার পরে যেরকম একটা অলস ভাব দেখা দেয়, তার মধ্যে ওরকমটা হয়েছে। তারপরের লাইনে বলা হয়েছে যে অন মিনিট পাস্ট অ্যান্ড লিথ ওয়ার্ড হ্যাড সাঙ্ক। লিথি বলতে হচ্ছে একটা নদীকে বোঝানো হয়, এটা কিন্তু ইম্পর্টেন্ট। লিথি বলতে হচ্ছে কি একটা নদীকে বোঝানো হয়, গ্রিক মিথোলজিতে এই নদীটার উল্লেখ আছে। এবং তার মনে হয় কি সে হচ্ছে ওই নদীটার পানি পান করেছে, কারণ এই নদীর পানি যদি কেউ পান করে তাহলে হচ্ছে সে সব কিছু ভুলে যায়, অতীতে সব কিছু ভুলে যায়। এটা বলেছে 1 minute past and লিথি ওয়ার্ডস হ্যাড সাঙ্ক। স্পিকার হচ্ছে এখানে বলছেন কি যে সে হচ্ছে এটার পানি পান করে সে সব কিছু ভুলে গিয়েছে। টিজ নট থ্রো এনবি অফ দাই হ্যাপি লট। এই লাইনটা সে কী বোঝালো? যে সে এইখানে ক্লারিফাই করলো যে হি ইজ নট জেলাস অফ দ্য নাইটিঙ্গেলস জয়, হি ডাজ নট উইশ টু টেক অ্যাওয়ে ইটস হ্যাপিনেস। এই যে টিজ নট, টিজ মানে ইটস নট থ্রো এনবি অফ দ্য হ্যাপি লট। এখানে হচ্ছে নাইটিঙ্গেল পাখিটা যে একটা জয়াস কন্ডিশনে আছে। কবি বলছেন যে আমি নাইটিঙ্গেল পাখির যে ওই যে জয়াস কন্ডিশন, সেটাতে আমি জেলাস না। এই যে নট এনবি মানে কি, আমি জেলাস না, এবং আমি কি চাই না, আমি হচ্ছে তার যে হ্যাপিনেস এটাকে আমি কেড়ে নিতেও চাই না। হি ডাজ নট উইশ টু টেক অ্যাওয়ে ইটস হ্যাপিনেস। আচ্ছা, 6 নাম্বার লাইনে কি বলা হলো? বাট বিং টু হ্যাপি ইন দাইন হ্যাপিনেস। কবি বললেন কি আমি এনবি হচ্ছি না, বরং আমি হচ্ছে কি আরও বেশি আনন্দিত হচ্ছি। বিং টু হ্যাপি ইন দাইন হ্যাপিনেস মানে পাখিটার কথা বলছে, তোমার আনন্দে আমি আরও আনন্দিত হচ্ছি। ঠিক আছে, এটা সে বলছেন যে ইনস্টেড অফ এনবি হি ফিলস ওভারওয়েলমিং জয় ইন রেসপন্স টু দ্য বার্ডস হ্যাপিনেস। ওই পাখিটার আনন্দে কবি হচ্ছে আরও আনন্দিত হচ্ছে। এবং কবি এখানে একটু প্যারাডক্সিক্যালি যেটা বোঝাতে চেয়েছেন যে ওই পাখিটার আনন্দ তার কাছে এতটাই ইন্টেন্স লাগছে যে মনে হচ্ছে এটা মানে অতিরিক্ত আনন্দে মানুষের মধ্যে একটা পেইন তৈরি হয়, সেটা তার মধ্যে তৈরি করছে। 7 নাম্বার লাইনে বলা হচ্ছে যে দ্যাট দাও লাইট উইন্ড ড্রাইড অফ দ্য ট্রিজ। এখানে দেখো সে হচ্ছে এখানে নাইটিঙ্গেলকে একটা গাছের সাথে তুলনা করেছেন। মানে গাছ না, এখানে হচ্ছে ড্রাইয়েড বলতে মূলত বোঝায় যে গাছে যে নিম্ফ থাকে, পরি থাকে, তাদের সাথে তুলনা করেছেন। তাহলে এখানে কিন্তু এই লাইনটা থেকে কিন্তু একটা এমসিকিউ হতে পারে
সেটা হচ্ছে যে নাইটিঙ্গেলকে এখানে কিসের সাথে তুলনা করা হয়েছে। এখানে দেখো সরাসরি তুলনা করা হয়েছে, তাহলে এখানে কিন্তু একটা মেটাফোর, খেয়াল করো। হ্যাঁ, ড্রাইয়েড অফ দ্য ট্রিজ, তাহলে এভাবে হচ্ছে কি, হিয়ার ড্রেসেস দ্য নাইটিঙ্গেল অ্যাজ এ ড্রাইয়েড। ড্রাইয়েড হচ্ছে কি এ মিথিক্যাল ট্রি নিম, মিথিক্যাল ট্রি লিম। দ্য বার্ড ইজ সিন অ্যাজ এ ম্যাজিক্যাল, নট অলমোস্ট ডিভাইন ক্রিয়েচার। মানে কবি হচ্ছে ওই যে স্কাইলার্ক পাখিটা আমরা যে পড়েছিলাম না, এখানেও না জন কিটস এই পাখিটাকে অনেকটা ডিভাইন একটা ক্রিয়েচার হিসেবে মানে অ্যাড্রেস করেছেন, যেমন এখানে এই যে নিমফের সাথে তুলনা করলেন। হ্যাঁ, in some melodious plot, in some melodious plot মানে কি, the phrase is a melodious plot, এটা কি সাজেস্ট করছে, suggest that the nightingale lives in a place filled with its own beautiful music, a poetic and harmonious setting. এই যে প্লট বলতে না, এটা প্লেসকে বোঝানো হচ্ছে। তাহলে ওই পাখিটা যে এখানে যেই জায়গাটা বই গান গাচ্ছে, ওই জায়গাটার পুরোটা জুড়েই কি হচ্ছে, মানে যেন সুরে মুখরিত হয়ে আছে এমন একটা জায়গা। হ্যাঁ, কবি এটা বোঝাতে চেয়েছেন যে চারপাশটা হচ্ছে কি আনন্দে পরিপূর্ণ হয়ে আছে, এরকম একটা জায়গা। অফ বিচ ইন গ্রিন অ্যান্ড শ্যাডোস নাম্বারলেস। এখানে বিচ ইন গ্রিন মানে হচ্ছে বিচে যে গাছগুলো থাকে না, মানে সমুদ্রের তীরে যে গাছগুলো থাকে সেটাকে বলা হয় বিচ এন্ড গ্রিন। গ্রিন মানে গাছ, তাহলে বিচ এন্ড গ্রিন যদি বলি, বিচ এন্ড গ্রিন কি বলবে, বিচ ট্রিস। এমফাসাইজিং দ্য লাশ অ্যান্ড শ্রিন এনভায়রনমেন্ট হোয়ার দ্য নাইটিঙ্গেল সিং, যেখানে এই পাখিটা গান গাইছে, সেটা সেই জায়গাটা হচ্ছে একটা কি কীরকম, মানে বিচের কাছে, জন্য হচ্ছে কবি এরকমটা বলছেন। এবং এখানে একটা ওয়ার্ড হচ্ছে শ্যাডো নামনেস। শ্যাডো নামনেস সাজেস্ট দ্য ড্যাপলড লাইট অ্যান্ড শ্যাড ক্রিয়েটেড বাই দ্য ট্রিস, মানে গাছের যে একটা ছায়া পড়ে না, সেই ছায়াটা একটা কেমন পরিবেশ তৈরি করে। তুমি জাস্ট ভিজুয়ালাইজ করো যে বিচের অনেক গাছ, সে গাছের ছায়া পড়েছে নিচে, তখন হচ্ছে একটা ড্রিম লেক অ্যাটমসফিয়ার তৈরি হয়েছে। হ্যাঁ, ওই যে ড্রিম লেক অ্যাটমসফিয়ার, ওইটাই হচ্ছে এখানে শ্যাডোস নাম্বারলেস। ঠিক আছে, সিংয়েস্ট অফ সামার ইন ফুল থ্রোটেড ইজ, কবি হচ্ছে এখানে বলছেন যে নাইটিঙ্গেল ইজ ডিপিক্টেড অ্যাজ এ সিঙ্গিং ইফোর্টলেসলি। পাখিটা হচ্ছে ওখানে বসে গান গাইছে ইফোর্টলেসলি, কোনো ইফোর্ট না দিয়েই স্বতঃস্ফূর্তভাবে গান গাইছে। হ্যাঁ, অ্যাজ সংস ক্যাপচারিং দ্য এসেন্স অফ সামার। সামারের এসেন্স কি, গ্রীষ্মের যে সার বলতে বোঝানো হয়েছে জয়, ওয়ার্মথ, ফ্রিডম। এবং ফুল থ্রোটেড বলতে বোঝানো হচ্ছে যে পাখিটা হচ্ছে কি একদম ন্যাচারালি গান গাইছে। ওই যে স্কাইলার্কেও কিন্তু এই কথাটা ছিল যে এফোর্টলেসলি গান গাইছে, কোনো পরিকল্পনা ছাড়া, ওইরকম মানে গলা ছেড়ে পাখিটা গান গাইছে। এবং গানের মধ্যে যে সামার সিজনের যে এসেন্সগুলো তার গানের মধ্যে আছে। হ্যাঁ, সামার, ওয়ার্মথ, জয়। তাহলে আমরা এই হচ্ছে প্রথম স্ট্যান্ড যেটা পড়লাম, তাহলে প্রথম স্ট্যান্ডায় পাখিটার গান গাইছে কোন জায়গায় বসে, সেই ব্যাপারটা হচ্ছে এখানে বলানো হয়েছে। যেটা বিচ এন্ড ট্রিসের মধ্যে, যেখানে অনেক ছায়া পড়ে আছে, এরকম একটা জায়গায় হ্যাঁ পাখিটা গলা ছেড়ে গান গাইছে, এই কথাগুলো বলা হলো নাইটিঙ্গেল সম্পর্কে। আচ্ছা, এবার আমরা সেকেন্ড স্ট্যান্ডায় যাব। সেকেন্ড স্ট্যান্ডায় প্রথম লাইনটা হচ্ছে এই, Oh, for a drought of vintage that hath been, the speaker wishes for a drink of old aged wine. এই যে ভিনটেজ বলতে না, এখানে হচ্ছে এক ধরনের ওয়াইনকে বোঝানো হয়। Hoping it will transport him to a state of bliss and escape from his current sorrow. এখানে কিন্তু বোঝানো গেল যে কবি আসলে তার যে বর্তমান অবস্থাটা সে ভালো নেই, তার কারেন্ট যে পজিশনে সে হচ্ছে কি এখন মুক্তি চাচ্ছে, এবং এই জন্য সে কী করতে চাচ্ছে, মদ পান করতে চাচ্ছে। সেই জন্য কিন্তু এই যে বলা হয়েছে, ও ফর এ ড্রাউট অফ ভিনটেজ দ্যাট হ্যাড বিন কোল্ড এ লং এজ ইন এ ডিপ ডেলথ আর্থ। দুইটা লাইনের অর্থ এটাই
যে কবি ইমাজিন করছেন কি যে এক ধরনের ওয়াইন মানে ভিনটেজ, যেটাকে দীর্ঘদিন ধরে স্টোর করে রাখা হয়েছে, মানে মদ তো অনেক দিন ধরে রাখা হয় মাটির নিচে বা আবদ্ধ কোনো একটা স্থানে রাখা হয় বছরের পর বছর, তারপর হচ্ছে মদ তৈরি হয়। এই যে ভিনটেজ, যে এই যে ওয়াইনটা আন্ডারগ্রাউন্ডে রাখা হয় এগুলোকে, হ্যাঁ। তো কবি বলছেন যে এইরকম একটা ভিনটেজ ওয়াইন, হ্যাঁ, সে হচ্ছে কী করতে চাচ্ছেন, ড্রিঙ্ক করতে চাচ্ছেন, তার যে দুঃখ থেকে মুক্তি পাওয়ার জন্য, হ্যাঁ। লাস্টিং অফ ফ্লোরা অ্যান্ড দ্য কান্ট্রি গ্রিন, এই যে ওয়াইন, এটা হচ্ছে ফ্লোরা। ফ্লোরা বলতে না বোঝা হচ্ছে রোমান গডেস অফ ফ্লাওয়ার, ঠিক আছে। ফ্লোরা বলতে কি বোঝায়, ওই যে ফুলের যে গডেস, এবং এইটা হচ্ছে রোমানরা যাদেরকে হচ্ছে ফুলের গডেস বলে আর কি, রোমান গডেস অফ ফ্লাওয়ার্স হচ্ছে ফ্লোরা। অ্যান্ড ফ্রেশনেস অফ গ্রিন কান্ট্রি সাইড ইভোকিং দ্য বিউটি অফ নেচার, মানে ওই যে ভিনটেজ ওয়াইনের কথা হচ্ছে, ওয়াইনটা কীরকম হবে, হ্যাঁ, সে ওয়াইন হচ্ছে কি ফুলের যে এসেন্সটা থাকবে, সকল ফুলের, এবং দ্য কান্ট্রি গ্রিন, দেশের যে মানে এখানে কান্ট্রি গ্রিন বলতে বোঝাচ্ছে কান্ট্রি গ্রিন কান্ট্রি সাইডে যে ফ্রেশনেস, এই ফ্রেশনেসটা থাকবে। ড্যান্স অ্যান্ড প্রভিনশিয়াল সং অ্যান্ড সানবার্ড মিথ, এইটার মানে কি রাখো। দ্য ওয়াইন অলসো রিমাইন্ড হিম অফ প্রভিন্সিয়াল সং, এখানে প্রভিন্সিয়াল সং বলতে বোঝাচ্ছে যে ফ্রান্সের একটা রিজিয়ন আছে, সেখানের একটা গান, সং ফ্রম দ্য প্রভিন্স রিজন অফ ফ্রান্স ফেমাস ফর ইটস লাইভলি ফোক মিউজিক অ্যান্ড পোয়েট্রি, সেখানের গান অনেক বিখ্যাত। দ্য ফ্রেজ সানবার্ড মিথ, সানবার্ড মিথ বলতে কী বোঝানো হয়েছে, সাজেস্ট দ্যাট জয় অ্যান্ড ওয়ার্মথ অফ পিজেন্টস হু ওয়ার্ক আন্ডার দ্য সান সেলিব্রেটিং লাইফ ডিসপাইট হার্ডশিপ, এখানে কৃষকদেরকে বোঝানো হয়েছে, সূর্যে পুড়ে যারা হচ্ছে কাজ করে অনেক আনন্দ নিয়ে, মানে কৃষকরা কিন্তু দেখবে যে তারা অনেক কষ্ট করে খেতে খামারে, হ্যাঁ, কিন্তু তার মধ্যে তাদের মুখে একটা কি তৃপ্তির হাসি, কারণ তারা যে নিজ হাতে ফসল ফলাচ্ছে, হ্যাঁ। তো এটা বলা হয়েছে এখানে, ফর এ বেকার ফুল অফ দ্য ওয়ার্মথ সাউথ। আচ্ছা, কবি এখানে কিছু একটা প্রত্যাশা করছেন, হি লংস ফর এ goblet of wine that embodies the warmth and joy of the sunny, carefree southern region of Europe. এই যে সাউথ বলতে হচ্ছে ইউরোপের যে সাউথ মানে দক্ষিণ অংশটাকে বোঝানো, সেই জায়গার যে ওয়ার্মথ, ফুল ওয়ার্মথ হচ্ছে সে এই ওয়াইনের মধ্যে পেতে যাচ্ছে, বুঝতে পেরেছো। এখন কিন্তু এই যে কথাগুলো বলছি না সেকেন্ড স্ট্যান্ডে, এটা কিন্তু শুধু মদ নিয়েই হচ্ছে কি কথাগুলো কিন্তু সে বলছে, যে মদটা কীরকম হবে, সেটার মধ্যে কি কি থাকবে, সে কী কী প্রত্যাশা করেন সেই যে ওয়াইনের মধ্যে, এইগুলোই কিন্তু বলছেন। তারপর হচ্ছে যে ফুল অফ দ্য ট্রু দ্য ব্লিসফুল হিপোক্রেন, এই যে হিপোক্রেন, এই হিপোক্রেন হচ্ছে একটা মিথিক্যাল ফাউন্টেন অন মাউন্ট হেলিগনের সিক্রেট টু দ্য মিউজেস, গডেস অফ পোয়েট্রি অ্যান্ড ইন্সপিরেশন। ড্রিঙ্কিং ফ্রম ইট ওয়াজ বিলিভ টু গ্রান্ট পোয়েটিক ইন্সপিরেশন, এবং এইখান থেকে যারা হচ্ছে ড্রিঙ্ক করতে পারে এই ফাউন্টেনের থেকে, হ্যাঁ, ঝর্ণা থেকে, তাহলে হচ্ছে কি সে হচ্ছে আরও ভালো কবি হতে পারে, হ্যাঁ, মানে তার মধ্যে পোয়েটিক ইন্সপিরেশন তৈরি হয়, বুঝতে পেরেছ। তো কবি হচ্ছে ইয়েটস এখানে উইশ করছেন যে ইয়েটস উইশেস ফর ওয়াইন দ্যাট লাইক হিপোক্রেন কুড ইন্সপায়ার অ্যান্ড আপলিফট হিম, মানে কবি হচ্ছে এখানে এমন একটা ওয়াইন সে চাচ্ছেন যেটা হচ্ছে এরকম এই যে হিপোক্রেনের মতো হবে, হিপোক্রেন যেরকম হচ্ছে কি পোয়েটিক ইন্সপিরেশন দেয়, এই ওয়াইন খেয়েও কবি হচ্ছে সেরকম ইন্সপিরেশন পেতে চান। আচ্ছা, তারপর 7 নম্বর লাইন, উইথ বিডেড হাভলস উইঙ্কলিং অ্যাট দ্য ব্রিম, কবি এখানে ইমাজিন করছেন, কি ইমাজিন করছেন, দ্য ওয়াইন বাবলিং অ্যাট দ্য ব্রিম অফ দ্য গ্লাস, দ্য বাবলস appearing to wink, adding to its magical and intoxicating effect
মানে ওই যে ওয়াইনের মধ্যে যে একটা বুদবুদ তৈরি হবে, সে বুদবুদের কথা বলছে, এবং সেটা একদম কানায় কানায় পূর্ণ হয়ে যাবে একদম গ্লাসের, সেই কথাটা এখানে বললেন। অ্যান্ড পার্পলস ইজ স্ট্রেন্ড মাউথ, এবং পার্পল মানে কি বেগুনি, বেগুনির যে মুখে হচ্ছে কি বেগুনি একটা হচ্ছে দাগ পড়বে। ড্রিঙ্কিং দ্য রিচ ডিপ কালার ওয়াইন উড লিভ এ পার্পল স্টেইন অন হিজ লিভস সিম্বলাইজিং ইন্ডালজেন্ট স্কিপ। কবি বলছেন কি সে যখন এই ভিনটেজ পান করবেন বা ওয়াইন পান করবেন, এটা একটা দাগ তার মুখে লেগে থাকবে, এবং সে দাগটা কেমন হবে, সে দাগটা হবে পার্পল কালার। দেখো দ্বিতীয় স্ট্যান্সটা কিন্তু পুরোটাই হচ্ছে কি ওয়াইন রিলেটেড, মনে রেখো কিন্তু। হ্যাঁ, 9 নম্বর লাইন, দ্যাট আই মাইট ড্রিঙ্ক অ্যান্ড লিভ দ্য ওয়ার্ল্ড আনসিন। আই মাইট ড্রিঙ্ক অ্যান্ড লিভ দ্য ওয়ার্ল্ড আনসিন। কবি এখানে ডিজায়ার করছেন যে এই ওয়াইন খেয়ে সে হচ্ছে কি পৃথিবী থেকে সে হচ্ছে দূরে চলে যাবেন। দ্য ওয়ার্ল্ড আনসিন বলতে সে হচ্ছে কি বাস্তব জগৎ থেকে সে পালিয়ে যাবেন, এটা বোঝাচ্ছেন। যে স্কেপ ফ্রম রিয়েলিটি, ডিসঅ্যাপিয়ারিং ইনটু এ ওয়ার্ল্ড হোয়ার সরোজ ডাজন্ট এক্সিস্ট। সে এমন একটা জগতে যেতে চান এই ওয়াইন খেয়ে যেখানে কি নাই, যেখানে কোনো দুঃখ নাই, ঠিক আছে, যেখানে কোনো সরো নাই। আর পয়েন্টটা কি বুঝতে পেরেছ যে কবি কেন হচ্ছে এইগুলো পান করতে চাচ্ছেন? প্রথম স্টেজ একটা পাখির কথা, দ্বিতীয় স্টেজ হচ্ছে ওয়াইনের কথা। যেখানে 10তম লাইন হচ্ছে যে and with the fade away into the forest dim. আলটিমেটলি কবি এখানে উইশ করছেন যে সে হচ্ছে কী করবে, ফেড অ্যাওয়ে অ্যান্ড জয়েন, মানে ফেড অ্যাওয়ে বলতে সে হচ্ছে এখান থেকে বিলীন হয়ে যাবেন। বিলীন হয়ে এসে কোথায় যেতে চান, ওই যে নাইটিঙ্গেল পাখি তার কাছে গিয়ে তার সাথে জয়েন করতে চান। ইন ডিমলি লিড ফরেস্ট, এখানে এই যে ফরেস্টটাকে হচ্ছে কি ফরেস্ট ডিম বলা হয়েছে, মানে ডিম বলতে এখানে আবছা বা একটা হচ্ছে গ্লোমি ভাব, এরকম একটা ফরেস্ট। লিভিং বিহাইন্ড হিউম্যান সাফারিং অ্যান্ড ইমার্জিং হিমসেলফ ইন দ্য বার্ডস ওয়ার্ল্ড অফ মিউজিক অ্যান্ড বিউটি। মানে ওই যে পাখির জগৎ, পাখির জগৎটা কীরকম, পাখির জগৎ হচ্ছে মিউজিক বিউটিতে পরিপূর্ণ, সেরকম একটা স্থানে সে হচ্ছে কি লুকিয়ে থাকতে চান। তাহলে এই হচ্ছে দ্বিতীয় স্ট্যান্সা, যেখানে সে হচ্ছে তার যে স্কিপ করার যে একটা মানে লংইং আকাঙ্ক্ষা, সেটাকে সে এখানে এক্সপ্রেস করলেন। সে ওয়াইন ড্রিঙ্ক করে পাখির যে এই জগতের মধ্যে সে হারিয়ে যেতে চান। এরপর আমরা থার্ড স্ট্যান্সা দেখি। থার্ড স্ট্যান্সার প্রথম লাইন হচ্ছে ফেড ফার অ্যাওয়ে, fade far away, dissolve and quite forget. এটার মানে কি দেখো, দ্য স্পিকার লংস টু কমপ্লিটলি ডিসঅ্যাপিয়ার। সে একদম হচ্ছে ডিসঅ্যাপিয়ার মানে অদৃশ্য হয়ে যেতে চান। ডিসলভিং ইন্টু নাথিংনেস, মানে কিছুই থাকবে না তার, একদম নাথিংনেস। অ্যান্ড ফরগেটিং অল হিজ ওয়ার্ল্ডলি ট্রাভেলস, এবং পৃথিবীর তার যাবতীয় সকল দুঃখ কষ্ট সমস্যা সব কিছুকে সে ভুলে থাকতে চান। এটা হচ্ছে এই লাইনটা বলা হয়েছে যে ফেড ফার অ্যাওয়ে ডিসলভ। ডিসলভ মানে কি একদম হচ্ছে বিলীন হয়ে যাওয়া, এবং ফেড ফার হয়ে কিছু অনেক দূরে চলে যাওয়া। কবি কী বলছেন যে ফেড ফার অ্যাওয়ে ডিসলভ অ্যান্ড কোয়াইট ফরগেট, এবং কোয়াইট ফরগেট বলতে সে বলছেন যে আমি পৃথিবীর সব কিছু ভুলে যেতে চাই। হোয়াট দাও অ্যামং দ্য লিভস হাস্ট নেভার নোন। কবি এখানে বলছেন যে কন্ট্রাস্ট ইজ সাফারিং টু দ্য নাইটিঙ্গেলস carefree existence, emphasizing that the bird has never experienced the pain and struggle of human life. কবি না এখানে ওই পাখিটাকে বলছেন যে দাও মানে হচ্ছে ওই যে পাখিটা, অ্যামং দ্য লিভস হ্যাস্ট নেভার নোন, মানে পাখিটার কথা বলছে যে পাখিটা এই পৃথিবীর দুঃখ কষ্ট যে পেইন স্ট্রাগল এগুলো সম্পর্কে কিছুই জানে না। ওই যে হ্যাস্ট নেভার নোন, মানে কখনোই সেই পাখিটা হচ্ছে কি এই পাখিটা পৃথিবীর এই দুঃখ কষ্ট সম্পর্কে কিছুই জানে না। দ্য ওয়ারিনেস, দ্য ফিভার অ্যান্ড দ্য ফ্রিট, কবি এখানে ডিসক্রাইব করছেন যে হিউম্যান এক্সিস্টেন্স ইজ ফুল অফ ওয়ারিনেস। ওয়ারিনেস মানে হচ্ছে ক্লান্তি, ফিভার বলতে বোঝাচ্ছে সাফারিং, অ্যান্ড ফ্রিড বলতে বোঝাচ্ছে দুশ্চিন্তা, ঠিক আছে। এই যে ওয়ারিনেস, ফিভার অ্যান্ড দ্য ফ্রিড, এটা হচ্ছে মানুষের
পৃথিবীতে মানুষের যে এক্সিস্টেন্সটা হচ্ছে কীরকম, কী দিয়ে পরিপূর্ণ। হিউম্যান এক্সিস্টেন্স ইজ ফুল অফ ওয়ারিনেস, ফিভার অ্যান্ড ফ্রিড, মানে ক্লান্তি, তারপর হচ্ছে যে এই যে দুঃখ কষ্ট দুশ্চিন্তা এগুলো দিয়ে পরিপূর্ণ। এগুলোতে আসলে মানুষের জীবনে যে বার্ডেনটাকে বোঝানো হয়েছে। পরের লাইন হচ্ছে যে হেয়ার হোয়ার মেন সিট অ্যান্ড হিয়ার ইচ আদার গ্রোন। এখানে হচ্ছে মানুষ কি করে, মানুষ হচ্ছে ইন দ্য হিউম্যান ওয়ার্ল্ড, এখানে হিউম্যান ওয়ার্ল্ডের বর্ণনা দেওয়া হচ্ছে যে পৃথিবীর মানুষের জীবনটা আসলে কেমন। ইন দ্য হিউম্যান ওয়ার্ল্ড পিপল সাফার সো মাচ, মানুষ অনেক সাফার করে এখানে, হ্যাঁ মানুষ অনেক সাফার করে। দ্যাট দে সিট অ্যান্ড লিসেন টু ইচ আদার্স মোয়াস অফ পেন, মানে একে অন্যের দুঃখ কষ্টের কথা বলে এবং সবাই শোনে। হ্যাঁ, যে সিট অ্যান্ড হিয়ার বসে এবং শোনে, ইচ আদার গ্রোনস, গ্রোনস বলতে একে অন্যের দুঃখ কষ্টের কথা। হ্যাঁ, হোয়ার পালসি শেক এ ফিউ স্যাড লাস্ট গ্রে হেয়ার্স। আচ্ছা, এই লাইনটা অর্থটা দেখো। পালসি বলতে এখানে কী বোঝাচ্ছে, প্যারালাইসিস, ঠিক আছে। পালসি রেফার্স টু প্যারালাইসিস অর ট্রেমলিং, হ্যাঁ, অফেন অ্যাসোসিয়েটেড উইথ ওল্ড এজ, যখন বৃদ্ধ হয়ে যায় মানুষ, বৃদ্ধ হয়ে গেলে হয়তো সে প্যারালাইজড হয়ে যায় বা সে কাঁপতে থাকে, ট্রেমবলিং করতে থাকে। দ্য ফ্রেজ সাজেস্ট দ্যাট ইন দিস ওয়ার্ল্ড পিপল গ্রো ওল্ড, মানুষ বৃদ্ধ হয়ে যায়, উইক হয়ে যায় এবং কি হয়ে যায়, হেল্পলেস হয়ে যায়। অ্যান্ড দেয়ার লাস্ট গ্রে হেয়ার্স শেকিং অ্যাজ দে নিয়ার ডেথ, এবং তাদের যে চুলগুলো কীরকম হয়ে যায়, চুলগুলো ধূসর রঙের হয়ে যায়, মানে বৃদ্ধ হয়ে গেলে চুল যেভাবে পেকে যায় ওইটাকে বোঝানো হয়েছে, যেখানে মানুষের জীবনের যে পরিণতিটাকে এখানে আর কি বোঝানো হলো এই লাইনটায়, ঠিক আছে। আচ্ছা, 6 নম্বর লাইন দেখো, যে হোয়ার ইয়ুথ গ্রোস প্যাল অ্যান্ড স্পেক্টার থিন অ্যান্ড ডাইস। আচ্ছা, এখানে বলা হয়েছে যে নট অনলি ডু দ্য এল্ডারলি সাফার, আগের লাইনে কাদের কথা বলা হলো, বৃদ্ধদের কথা, এবং পরের লাইনে আবার বলা হলো কি, যারা ইয়াং, বলা হলো যে শুধুমাত্র যারা এলরা তারাই সাফার করে না, বাট ইভেন দ্য ইয়াং আর এফেক্টেড, যারা ইয়াং তারাও এফেক্টেড হয়, মানে ইয়াং পিপল বিকাম পেল গোস্টলি থিন অ্যান্ড ডাই আর্লি, মানে অনেক যুবক যারা অল্প বয়সে কি হয়ে যায়, তারা পেল মানে মলিন হয়ে যায়, গোস্টলি থিন, এই যে স্পেক্টর মানে কিন্তু হচ্ছে ভৌতিক বা ভূতের মতো থিন হয়ে যায়, হ্যাঁ, এবং তারা অল্প বয়সেই মারা যায়, হ্যাঁ, হয়তো বা কোনো অসুস্থতার জন্য বা দারিদ্র্যের জন্য। আচ্ছা, তারপর 7 নাম্বার লাইন, যে হোয়ার বাট টু থিঙ্ক ইজ টু বি ফুল অফ সরো, হোয়ার বাট টু থিঙ্ক ইজ ফুল অফ সরো, যে বোঝা যাচ্ছে যে সিম্পলি থিঙ্কিং অ্যাবাউট লাইফ ব্রিংস নাথিং বাট সরো অ্যান্ড পেন, মানুষ যদি স্বাভাবিক কোনো চিন্তাও করে, সেই চিন্তার জগতে দুঃখ কষ্ট ছাড়া আর কিছু নাই। হ্যাঁ, এভাবে হিউম্যান ওয়ার্ল্ডের বর্ণনা দেওয়া হচ্ছে এখানে, যে সিম্পলি থিঙ্কিং অ্যাবাউট লাইফ ব্রিংস নাথিং বাট সরো, শোয়িং হাউ ডিপলি ট্রাভেলড দ্য স্পিকার, মানে বোঝা যাচ্ছে যে আসলে এখানে কিডস আসলে তখন মানসিকভাবে কতটা হচ্ছে মানে একটা ভারাক্রান্ত অবস্থার মধ্যে ছিলেন। হ্যাঁ, যে তার চিন্তা জগতেরই কিন্তু একটা প্রতিফলন এখানে ঘটছে। 8 নম্বর লাইন হচ্ছে অ্যান্ড লেডেন আইড ডিসপায়ার। ডিসপায়ার বলতে বোঝাচ্ছে কি, হতাশা, তা বোঝাচ্ছে যে তাদের যে হতাশার ব্যাপারটা হচ্ছে কীরকম, যে ডিসপায়ার ইজ সো ওভারওয়েলমিং দ্যাট ইট ওয়েজ হ্যাভিলি অন দ্য আইস মেকিং দেম ফিল লেডেন, লেডেন বলতে বোঝাচ্ছে ভারী, হ্যাভি অ্যান্ড ডাল, যে তাদের যে চোখগুলোকে ভারী করে তোলে, এটা দিয়ে আসলে বোঝানো হয়েছে যে তারা যে আসলে কান্না করে হতাশায়, হ্যাঁ, চোখগুলোকে ভারী করে তোলে, যে লেডেন আইড ডিসপায়ার, হয় বিউটি ক্যান নট কিপ দ্য লাস্ট্রাস আইস, এবং বোঝা হচ্ছে যে যেখানে বিউটি, হ্যাঁ, মানে সৌন্দর্য, সেটা হচ্ছে কি হয়ে যায়, খুব দ্রুত মলিন হয়ে যায়, হারিয়ে যায়, সৌন্দর্য হারিয়ে যায়। বিউটি ক্যান নট কিপ আর লাস্ট্রাস আইস, মানে হচ্ছে কি সৌন্দর্য হারিয়ে যায়। নো ম্যাটার হাউ লাভলি সামন ইজ, একটা মানুষ অনেক সুন্দর হতে পারে, হ্যাঁ, কিন্তু যে তার সেই সুন্দর চোখগুলো খুব দ্রুত কি হয়ে যায়, সৌন্দর্য হারিয়ে ফেলে।
ব্রাইট আইস উইল ইভেনচুয়ালি লস দেয়ার শাইন উইথ এজ অ্যান্ড সাফারিং। এখানে হচ্ছে যে সৌন্দর্য যে ক্ষণস্থায়ী পৃথিবীর মানুষের, সেইটাকে হচ্ছে এখানে বলা হলো। আর 10 নম্বর লাইনটা হচ্ছে যে ওর নিউ লাভ পাইন অ্যাট দেম বিফোর টুমোরো। নিউ লাভ পাইন অ্যাট দেম বিফোর টুমোরো, এই কথাটার মানে হচ্ছে যে ধরো একটা ভালোবাসা কেবল সে তৈরি হয়েছে, হ্যাঁ, বিগিনস প্যাশনেটলি, অফেন ফেডস অ্যাওয়ে কুইকলি, মানে একটা ভালোবাসা সেটা শুরু হতে না হতেই শেষ হয়ে যায়। লাভার্স হু সিমড ডিভোটেড টুডে, মানে আজকে মনে হচ্ছে যে প্রেমিক প্রেমিকা এরা দুজন দুজনের প্রতি অনেক ডিভোটেড, কিন্তু আগামীকালই তাদের ইন্টারেস্টটা তারা হারিয়ে ফেলে, এবং তাদের মধ্যে এই যে মানে ফ্লিটিং নেচার অফ হ্যাপিনেস, এইটা বোঝানো হচ্ছে। তাহলে দেখো তৃতীয় স্ট্যান্জার মূল কথা কি, তাহলে স্পিকার হচ্ছে কি নাইটিঙ্গেল পাখিটার যে কেয়ারফ্রি লাইফের সাথে হিউম্যান ওয়ার্ল্ডে মানুষের যে একটা লাইফ সেটার একটা তুলনা করলেন। ওই যে প্রথম দিকেই বললেন যে পাখিটাকে বললেন যে তুমি এই পৃথিবীর মানুষের জীবনের কিছুই জানো না, তখন কিন্তু পৃথিবীর মানুষের জীবনটা কেমন সেই জানানটা কিন্তু সেখানে দিলেন, বুঝতে পেরেছ? সে বললেন যে আসলে পৃথিবীর মানুষের জীবনে দুঃখ কষ্ট কীরকম, যেখানে বৃদ্ধ বয়সের কষ্ট, আবার ইয়াং এইজেও কিন্তু অনেকে হচ্ছে কি অকালে মরে যায়, এবং এইখানে মানুষের সৌন্দর্য খুব তাড়াতাড়ি হারিয়ে যায়, এমনকি ভালোবাসাটাও টেকে না। এই কথাগুলো কিন্তু স্ট্যান্জাতে বলা হলো। এবার দেখো চতুর্থ স্ট্যান্জা। এইখানে বলা হয়েছে যে অ্যাওয়ে অ্যাওয়ে ফর আই উইল ফ্লাই টু দি, আই উইল ফ্লাই টু দি, দি মানে কি তোমার কাছে, পাখিটাকে বলছে। দ্য স্পিকার প্যাশনেটলি অ্যাক্লেমস দ্যাট হি উইশেস টু স্কেপ, মানে সে হচ্ছে কি স্কেপ করতে চায় অ্যান্ড জয়েন টু দ্য নাইটিঙ্গেল, নাইটিঙ্গেলের সাথে সে জয়েন করতে চায়। বাট ইনস্টেড অফ ইউজিং ওয়াইন অ্যাজ হি উইশড ইন দ্য সেকেন্ড স্ট্যান্জা সে কী বলেছিল, ওয়াইনের কথা বলেছিল তাই না? হি উইল ফাইন্ড অ্যানাদার ওয়ে টু রিচ দ্য বার্ডস ওয়ার্ল্ড, পাখির যে জগতে সে যে উড়ে যেতে চাচ্ছে সেজন্য এখন সে আর একটা পথ পেয়েছে। সেটা কি, যে নট charioted by Bacchus or his parts, he rejected the idea of flying to the nightingale's world with the help of Bacchus. Bacchus বলতে এখানে বলছে যে রোমান গড অফ ওয়াইন, মানে রোমানদের যে ওয়াইনের যে গড সে, অ্যান্ড হিজ পার্টস বলতে কিন্তু এখানে লেপার্ডকে বোঝানো হয়, লেপার্ড, ঠিক আছে, লেপার্ড, এবং সে লেপার্ডে করে হচ্ছে যেখানে যেতে চায় না, তার মানে এখানে বোঝাতে চেয়েছে সে এখানে ওয়াইনকে ইউজ করে পাখি জগতে সে যেতে চায় না, সে ড্রাঙ্কেন হয়ে ওখানে যেতে চায় না, সে অন্য একটা হচ্ছে কি পদ্ধতিতে সে যাবে, সেটা কি, বাট অন দ্য ভিউলেস ওয়াইন্স অফ পয়সি। দেখো এইখানে সে কি বলে, সে আসলে পাখির ওই জগতে কী করে যেতে চায়, কবিতার জগতের মধ্যে দিয়ে, কবিতা লেখার মধ্যে দিয়ে, এটা কিন্তু বোঝানো হয়েছে যে বাট অন দ্য ভিউ মানে কি, ভিউলেস মানে কি যেটাকে দেখা যায় না, ভিউলেস উইংস মানে কি পাখা, অফ পয়সি মানে পোয়েট্রি, তাহলে ইনস্টেড অফ ওয়াইন হি উইল ফ্লাই ইউজিং দ্য পাওয়ার অফ পোয়েট্রি। কবির কাছে এখানে কিন্তু দেখ মূল কথাটা কিন্তু এই যে কবিতাই হচ্ছে তার কাছে কি ট্রু স্কেপ, কবিতা লিখে মূলত সে বাস্তব জগৎ থেকে পালিয়ে বেড়াতেন, হ্যাঁ। পোয়েট্রি ইজ হিজ ট্রু স্কেপ অ্যালাউইং হিম টু ট্রান্সেন্ড দ্য হার্শ রিয়েলিটিস অফ লাইফ। তাহলে কি মূল কথা কিন্তু এই পুরো কবিতার, হ্যাঁ, যে কবি হচ্ছে কি তার যে বাস্তব জগৎ এর যে দুঃখ কষ্ট মানে হার্শ রিয়েলিটিস অফ লাইফ, এই হার্শ রিয়েলিটিস অফ লাইফ থেকে পালিয়ে বেড়ানোর একটা পথ ছিল তার কি এই কবিতা লেখা। এই যে ভিউলেস বলতে এখানে কবিতাকে বোঝানো হয়েছে। আচ্ছা, তারপরের লাইন, দো দ্য ডাল ব্রেন পারপ্লেক্স অ্যান্ড রিটার্ডস। আচ্ছা, হাউএভার হি অ্যাকনলেজেস দ্যাট দ্য হিউম্যান মাইন্ড, দ্য ডাল ব্রেন বলতে এখানে হচ্ছে মানুষের যে মনকে বোঝানো হয়েছে, ডাল ব্রেন হিউম্যান মাইন্ড ইজ অফেন কনফিউজড অ্যান্ড স্লো, মেকিং it difficult to fully embrace poetic inspiration. Despite this, he hopes that poetry will lift him beyond his sorrow. মানে সাধারণ মানুষজন তারা তো হচ্ছে কনফিউজড হয়ে যায় এই ব্যাপারটা, কিন্তু কবি তারপর হচ্ছে কি কবিতার মধ্য দিয়েই হচ্ছে সে হচ্ছে দুঃখ কষ্ট থেকে মুক্তি পেতে চায়। অলরেডি উইথ দি
tender is the night. Already with the tender is the night. মানে হচ্ছে as he immerses himself in poetic imagination he feels as if he is already with the nightingale. মানে কবি কবিতা লেখা শুরু করে দিয়েছেন। কবি এটা বলছেন যে অলরেডি সে কবিতা লিখতেছেন এবং এই যে এতক্ষণ ধরে কি সে তো কবিতায় লিখলেন তাই না, তো এই কবিতা লেখার মধ্যে দিয়ে সে অলরেডি কি পাখির কাছে পৌঁছে গিয়েছেন। হি ইজ অলরেডি উইথ দ্য নাইটিঙ্গেল। হি ডিসক্রাইবস দ্য নাইট অ্যাজ টেন্ডার, এবং তখন রাতটাকে তার কাছে অনেক টেন্ডার মনে হচ্ছে, অনেক ডেলিকেট মনে হচ্ছে। একটা ড্রিম লাইক একটা নাইট তার কাছে মনে হচ্ছে এখন। And happy the queen moon is on the throne. He imagines the moon as a queen sit on her throne. এবং কুইন মুন, দেখো এখানে কিন্তু চাঁদকে সরাসরি কুইন বলা হয়েছে, মুন অ্যাজ এ কুইন। হ্যাঁ, এখানে কিন্তু একটা মেটাফোর, কুইন মুন। ঠিক আছে, ওকে বলছেন কি যে চাঁদটা তার যে সিংহাসনে বসে আছে, প্রিসাইডিং ওভার দ্য কোয়াইট ম্যাজিক্যাল নাইট। Clustered around by all her starry face. The moon is surrounded by tiny star. মানে চাঁদের চারদিকে কি আছে, ছোটো ছোটো তারা। এটা হচ্ছে cluster around by all her starry face. ক্লাস্টার বলতে এখানে বোঝানো হচ্ছে যে গুচ্ছ গুচ্ছ যে তারাগুলো থাকে চারদিকে, এটাকে বোঝানো হয়েছে। বাট হিয়ার দেয়ার ইজ নো লাইট. However, in the place where he finds himself now, there is no moonlight or starlight. This suggests he is deep in dark forest, where even celestial bodies cannot penetrate. কিন্তু কবি এখানে কিন্তু আবার তার দুঃখের কথা কিন্তু আবার জানান দিচ্ছেন এখানে। হ্যাঁ, সে কি বলছেন, সে যেখানে দাঁড়িয়ে আছেন সেখানে কি নাই, কোনো আলো নাই, সেখানে কোনো আলো প্রবেশ করতে পারে না। এটা বললেন। আর 9 নম্বর লাইনে বলা হয়েছে যে save hot from heaven is with the breeze blown. The only light that reaches the place is whatever faint glow the wind carries through the trees, suggesting a soft and mystical illumination. অর্থাৎ এখানে হচ্ছে যে আলোটা প্রবেশ করতে পারে এখানে, the only light that reaches this place is whatever faint glow the wind carries through the trees. মানে বাতাস যে আলোটাকে নিয়ে আসে, বয়ে নিয়ে আসে বাতাস যে আলোটা, সেটাকে সে যেখানে বোঝাচ্ছেন। and through verdurous gloom and winding mossy ways. আচ্ছা, এইখানে যে এই যে ভার্ডারাস গ্লুমস বলতে মূলত বোঝানো হচ্ছে যে লাস্ট গ্রিনারি কভার্ড ইন শ্যাডোস, মানে সবুজ যে গাছপালা গুল্ম যেগুলো ছায়ায় ঢেকে আছে, এইটাকে বলা হচ্ছে ভার্ডারাস গ্লুমস। এবং এই যে উইন্ডিং মসি ওয়েজ বলতে বোঝাচ্ছে যেমন একটা পথ যেটা হচ্ছে মশে আবৃত হয়ে আছে, মশ জন্মেছে অনেক, এরকম পথ। তাহলে এই স্ট্রেঞ্জার সামারিটা কি, তাহলে এই স্ট্রেঞ্জার কবি ডিসাইড করছেন যে সে ওই নাইটিঙ্গেলের যে জগতে সে স্কেপ করবেন, কিন্তু ওয়াইনের মাধ্যমে না, বরং কবিতা লেখার মধ্য দিয়ে। এবং সে ইমাজিন করছেন যে সে অলরেডি কবিতার যে পাখায় চড়ে সে ওখানে চলে গিয়েছেন। হ্যাঁ, এমন একটা জগতে সে যাচ্ছেন যেটা হচ্ছে কি, যেখানে একটা চাঁদ, হ্যাঁ, যেটা রানীর মতো বসে আছে। চারদিকে হচ্ছে অনেক তারা, তারপর হচ্ছে ছায়া, হ্যাঁ, এবং তার চারদিকে হচ্ছে কি গাছপালা, মশি ওয়েস, হ্যাঁ, এই যেগুলো কথা বললাম, যে বাতাস বইছে, তারপর এখানে মশি ওয়েস, এই ব্যাপারগুলো হচ্ছে সে বর্ণনা করলো এখানে, যে সে ওই জগতে গিয়েছে। এর পরের স্টেঞ্জায় কবি কি বললেন যে আই ক্যান সি হোয়াট ফ্লাওয়ার্স আর অ্যাট মাই ফিট। কবিতার পায়ের কাছে না কিছু ফুলের উপস্থিতি টের পাচ্ছে, যেহেতু কবি অন্ধকারে, কবি এখন কল্পনার মধ্যে, সে বলছেন কি যে আমি কিছু ফুলের স্পর্শ পাচ্ছি আমার পায়ের কাছে, কিন্তু সে দেখতে পাচ্ছেন না। হ্যাঁ, কবি বলছেন কি সে দেখতে পাচ্ছেন না, যে আই ক্যানট সি হোয়াট ফ্লাওয়ার্স আর অ্যাট মাই ফিট।
The speaker is in complete darkness within the forest. Although he is surrounded by nature, he cannot see the flowers growing around him, nor what soft incense hangs upon the bulbs. এবং সে এটাও দেখতে পাচ্ছেন না যে গাছের শাখাগুলোতে কি ফুল ফুটে আছে। বস বলতে বোঝাচ্ছে শাখা, কিন্তু সে হচ্ছে কি এটা ফ্র্যাগ্রান্সটা পাচ্ছেন, এই যে ইনসেন্স বলতে বোঝাচ্ছে যে ফুলের সুবাসটা সে পাচ্ছেন, তো সে দেখতে পাচ্ছেন না। বাট ইন embalmed darkness gaze is sweet. কবি বলছেন যে এই অন্ধকারে, বাট ইন embalmed darkness suggests that the air is heavy with scent, মানে বাতাসটা তো হচ্ছে কি সেন্ট একদম পরিপূর্ণ হয়ে আছে ফুলের যে সুবাসে, কবি সেটা টের পাচ্ছেন, কিন্তু সে হচ্ছে কি ফুলটাকে দেখতে পাচ্ছেন না। ক্যানট সি বাট ক্যান ইমাজিন, সে জাস্ট ইমাজিন করছেন তার চারদিকের ফুলগুলোকে। Wherewith the seasonable month endues, the fragrance is a gift of the current season, likely the late spring or early summer, which fills the forest with blooming flowers and their pleasant scents. 5 নম্বর লাইনে কবি বলছেন যে the grass, the thicket and the fruit tree wild, মানে ওই যে জায়গাটা পাখিটা যেখানে ওই জায়গাটা বর্ণনা দিচ্ছে, কিন্তু কবি তার কল্পনা যেখানে আছেন যে এই বনটা হচ্ছে কি মানে অনেক ঘাস দিয়ে পরিপূর্ণ, এবং থিকেট বলতে বোঝাচ্ছে কি ঘন ঝোপঝাড়, ঠিক আছে, থিকেট মানে কি ঘন ঝোপঝাড়, অ্যান্ড ওয়াইল্ড ফ্রুট ট্রি, বন্য যে ফলগুলো থাকে না সে ফলের গাছ, এগুলো দিয়ে পরিপূর্ণ। তারপরের লাইনে এসে বলছেন যে হোয়াইট হথর্ন অ্যান্ড দ্য প্যাস্টোরাল এগল্যান্টাইন। এখানে কবি ইমাজিন করছেন যে এখানে কি আছে, প্রেজেন্স অফ হোয়াইট হথর্ন বলতে না এক ধরনের গুল্ম জাতীয় গাছকে বোঝানো হয়, হ্যাঁ হথর্ন, এবং যেটা হচ্ছে হোপকে সিম্বলাইজ করে। এবং প্যাস্টোরাল এগল্যান্টাইন, এটা হচ্ছে এক ধরনের মানে গোলাপ, সুইটবেরি রোজ অ্যাসোসিয়েটেড উইথ রুরাল প্যাস্টোরাল বিউটি। তাহলে দেখো ওই জায়গাটায় কি আছে, হথর্ন আছে, আর এই যে গাছটার নামটা এটা কিন্তু মনে রেখো, এগল্যান্টাইন, এটা হচ্ছে ফুল। আচ্ছা, তারপর 7 নম্বর লাইন, উইথ মানে ফার্স্ট ফ্যাডিং ভায়োলেটস কভার্ড আপ ইন লিভস। কবি হচ্ছে এখানে ভায়োলেট মানে হচ্ছে যে বেগুনি রঙের ফুলের কথা বলছেন, যেটা হচ্ছে কি করতেছে ফ্যাডিং, মানে গাছগুলো পাতাগুলোকে ঝরিয়ে দিচ্ছে, এই যে ভায়োলেটস কভার্ড আপ ইন লিভস মানে পাতা। মানে এই লাইনটায় না আসলে মানুষের জীবনের সৌন্দর্য ক্ষণস্থায়ী সেটা প্রকাশ পেয়েছে, যে কিছু বেগুনি রঙের পাতা সেগুলো ঝরে পড়ছে গাছ থেকে, ওই বনের মধ্যে আবার এই যে গাছের বর্ণনা দিচ্ছে যে এই লিভস মানে কি পাতা, এবং ভায়োলেটস কভার্ড এগুলো ফেডিং বলতে যে ঝরে পড়া, তাহলে গাছ থেকে পাতা ঝরে পড়ছে এই কথাটা এখানে বলছেন। আর 8 নম্বর লাইনে বলা হয়েছে যে অ্যান্ড মিড ডেজ এল্ডেস্ট চাইল্ড মেস, ওইখানে কিন্তু মে মাস যখন ইংল্যান্ডে তখন কিন্তু স্প্রিং সিজন, হ্যাঁ, তো দিস রেফার্স টু দ্য ফার্স্ট ব্লুম অফ মিড মে, this refers to the first bloom of a mid-May, suggesting that the scene takes place at late spring. Late spring, a time of abundance and renewal, মানে স্প্রিং এর সময়ে যে ফুল ফুটেছে সেটাকে বোঝানো হয়েছে, মানে মিড মানে মধ্য সময়ের চাইল্ড মানে ফুলগুলোকে বোঝানো হয়েছে। দ্য কামিং মাস্ক রোজ ফুল অফ ডিও ওয়াইন, কবি অ্যান্টিসিপেট করছে এখানে যে এখানে ফুল, মাস্ক রোজ হচ্ছে এখানে ফুল গোলাপ, অ্যান্ড হেভি উইথ ডিও যেখানে হচ্ছে শিশির পড়ে আছে, অ্যান্ড দ্য মারমারাস হন্ট অফ ফ্লাইস অন সামার্স এভস। এবং কবি এখানে বলছেন যে ফ্লাইস মানে কি, মারমারাস হন্ট অফ ফ্লাইস মানে হচ্ছে মাছি, ইনসেক্ট,
এবং মাছি যখন হচ্ছে কি মানে যাচ্ছে এগুলো হচ্ছে কি বাজিং করছে, মানে মাছি যে আওয়াজ করছে, হ্যাঁ, সেটা চারদিকের যে ইভিনিংটাকে হচ্ছে কী করছে, ওয়ার্ম করছে। যে সামার্স ইভস, হ্যাঁ, এই সামার্স ইভস, ইভস বলতে বোঝাচ্ছে কি ইভিনিং, ইভস মানে হচ্ছে কি ইভিনিং। তাহলে এই হচ্ছে এখানে ওই ফরেস্টের বর্ণনা দেওয়া হলো। সামারিটা এখান দিয়ে দেখো, পুরো স্ট্রেঞ্জের সামারি হচ্ছে এই যে ইন দ্য ডার্ক ফরেস্ট, ওই যে মানে ডার্ক ফরেস্টে কবি কিছুই দেখতে পাচ্ছিলেন না, সব কিছু তো সে ইমাজিন করছিলেন। হ্যাঁ, দ্য স্পিকার ক্যান নট সি দ্য সারাউন্ডিংস বিউটি বাট ক্যান ইমাজিন না আইডেন্টিফাই ইট থ্রু হিজ সেন্স, মানে সে তার সেন্স দিয়ে সব কিছুকে ইমাজিনেশনের মধ্যে দিয়ে আইডেন্টিফাই করছে, এগুলোর বিশেষ করে এগুলোর গন্ধ শুকে শুকে। হ্যাঁ, এবং সেখানে বিভিন্ন ফুলের কথা, গাছের কথা বলছেন, এবং এটাও সে ইঙ্গিতে বলছেন যে এখানে আসলে সব কিছু হচ্ছে কি ট্রানজিয়েন্ট, ক্ষণস্থায়ী। এরপরে স্টেঞ্জাটা হচ্ছে কি 6 নম্বর যে স্টেঞ্জা, এইখানে দেখো কি বলা হলো যে ডার্কলিং আই লিসেন অ্যান্ড ফর মেনি এ টাইম। ডার্কলিং মানে হচ্ছে অন্ধকারে, অন্ধকারে আমি শুনি। আমি কী শুনি? অনেকবার শুনেছি। ফর মেনি টাইমস, অনেকবার শুনেছি। কী শুনেছেন কবি? আই হ্যাভ বিন হাফ ইন লাভ উইথ ইজ ফুল ডেথ। কবি এখানে বলছেন সে আসলে মৃত্যুর প্রেমে পড়েছেন। আই হ্যাভ বিন হাফ ইন লাভ মানে অর্ধ প্রেমে পড়েছেন। কিসের সাথে? উইজ ইজ ফুল ডেথ। এখানে স্পিকার কনফিউজ করছেন, সে কনফিউজ করছেন যে কি, যে হি হ্যাজ সামটাইমস ফেল্ড এ স্ট্রং অ্যাট্রাকশন টু ডেথ। মাঝে মাঝে মৃত্যুর প্রতি সে হচ্ছে একটা অ্যাট্রাকশন ফিল করে। বিকজ ইট সিমস ইউজফুল, কারণ এটা তার কাছে, মৃত্যুটা তার কাছে কী মনে হয়? এটাকে ইউজফুল মনে হয়, শান্তিপূর্ণ মনে হয়, কারণ মৃত্যুই হচ্ছে কি তাকে শান্তি এনে দিতে পারে। কখনো কখনো মনে হয় না যে পৃথিবীতে এত দুঃখ কষ্ট, তার থেকে মরে যাওয়াই ভালো। কবির কাছে এরকমটা মনে হয়েছে যে মৃত্যুই হয়তো তাকে মুক্তি দিবে, এরকমটা। পরের লাইনে কল্ড হিম সফট নেমস ইন মেনি এ মিউজড রাইম, মানে কবিতার মধ্যে সে হচ্ছে কি এই মৃত্যুকে মাঝে মাঝে ডাকে। কল হিম সফট নেম মানে সফট নেমে তাকে ডাকে, রোমান্টিক ওয়েতে। সফট নেম বলতে রোমান্টিক ওয়েতে সে মৃত্যুকে ডাকে, এই কথাটা সেখানে বলছেন। যখন সে জীবনে তার লাইফে অনেকে স্ট্রাগল করেন, তখন সে কবিতায় রোমান্টিক ওয়েতে সে মৃত্যুকে আহ্বান করেন তার দিকে। এই যে আহ্বান করেন, এটা হচ্ছে কল হিম সফট নেমস ইন মেনি মিউজড রাইম। এখানে মিউজড রাইম বলতে গিয়ে বোঝানো হয়েছে বলতো, সে যে কবিতাগুলো লিখছে ওইটাই হচ্ছে তার মিউজড রাইম। বুঝতে পেরেছি? সে যে কবিতাগুলো লিখেছে ওইগুলো এসে মৃত্যুকে আহ্বান করে, সেটাকে সে বুঝে যাচ্ছেন। টু টেক ইনটু দ্য এয়ার মাই কোয়াইট ব্রেথ। কবি ইমাজিন করছেন যে ডেথ হচ্ছে কি এমন কিছু, সামথিং দ্যাট উড জেন্টলি টেক অ্যাওয়ে হিজ ব্রেথ রাদার দ্যান বিং পেইনফুল অর ভায়োলেন্ট। মানে মৃত্যু খুব কোয়াইটলি, শান্তভাবে তার নিঃশ্বাসটাকে নিয়ে যাবে, এটা কবি হচ্ছে এটা মনে করেন। মৃত্যু কী করবে? জেন্টলি তার ব্রেথটাকে নিয়ে যাবে, যেটা তার কাছে একদমই পেইনফুল মনে হবে না। মানে মৃত্যুটা তার কাছে পেইনফুল মনে হবে না। মৃত্যুটাকে সে কী বলছেন এখানে? কোয়াইট ব্রেথ কথা বলছেন সে। আর 5 নম্বর লাইনে সে বলছেন যে নাও মোর দ্যান এভার সিম ইট রিচ টু ডাই। নাও মোর দ্যান এভার সিম ইট রিচ টু ডাই। কবি বলছেন যে সে এখন যে মুহূর্তটায় আছেন, এই মুহূর্তটাই হচ্ছে কি মৃত্যুর জন্য তার কাছে পারফেক্ট সময়। কারণ কি? কারণ সে এখন নাইটিঙ্গেল পাখির গান শুনছেন। কবির কাছে মনে হচ্ছে যখন সে নাইটিঙ্গেল গান শুনছেন, এই মুহূর্তটা হচ্ছে মৃত্যুর জন্য তার পারফেক্ট সময়। সেই জন্য কিন্তু এই লাইনটা সে বলছেন যে নাও মোর দ্যান এভার সিম ইট রিচ টু ডাই, মানে এখন মরাটা তার কাছে হচ্ছে কি সৌভাগ্যের, রিচ টু ডাই। At this moment, listening to the nightingale's enchanting song, death seems even more desirable and rich. মানে মৃত্যুটাকে তার কাছে আরও বেশি তখন অ্যাপেলিং মনে হচ্ছে এখন। To seize upon the midnight with no pain. কবি এখানে বলছেন যে এইরকম মধ্যরাতে সে যদি মারা যান এইটার গান শুনে শুনে, তখন তার কাছে একদমই মৃত্যুটাকে পেইনফুল মনে হবে না। দেখো এখানে কিন্তু বোঝানো গেল কি যে কবি আসলে তখন মৃত্যুবরণ করতে যাচ্ছিলেন,
সে বলছেন যে আমি তো মাঝে মাঝে মরে যেতে চাই, তো আমি যদি এখন মরে যাই, যখন এই যে পাখির গান শুনছি, তো কবি বলছেন তখন এটা আমার কাছে একদমই পেইনফুল লাগবে না। While thou art pouring forth thy soul abroad, while thou art মানে কবি পাখিকে এখানে দাও বলছেন, যে তুমি যে গান গাইছো এই গানটা pouring thy soul abroad, এটাকে বুঝিয়েছেন যে যখন এই পাখিটা কন্টিনিউয়াসলি গান গেয়ে যাচ্ছে, মনে হচ্ছে কি যে পাখিটা আসলে তার যে হৃদয় থেকে এই গানটা গাইছে। pouring forth thy soul suggest that nightingale's song is pure, eternal and deeply emotional, তার হৃদয় থেকে সে গানগুলো গাইছে। ইনসাসে এক্সট্যাসি, এক্সট্যাসি বলতে বোঝাচ্ছে অনেক আনন্দপূর্ণ একটা অবস্থা। ওই মোমেন্টটাকে সে বলছেন কি মোমেন্ট অফ এক্সট্যাসি। Still wouldst thou sing, and I have ears in vain. He realizes that if he were to die, the nightingales would continue singing, but he would no longer be able to hear it. যে পাখি তো গান গাইছে, গেয়েই চলছে। স্টিল wouldst thou sing and I have ears in vain, মানে পাখি তো যখন গান গাইছে, কবি যখন মারা যায় তখন তোর পাখির গানটা সে শুনতে পারবেন না। হ্যাঁ, to thy high requiem become a sword, তো বলছে যদি মারা যায়, if he dies his body would turn into a earth, এখানে sword বলতে না আর্থকে বোঝানো হয়েছে, যে sword বলতে কি বোঝাচ্ছে আর্থ, মানে তার পৃথিবী, তার মানে কবির যে বডিটা কিসে পরিণত হবে, আর্থ। while the nightingale's song would live on, the word requiem বলতে এখানে funeral songকে requiem বলা হয়। applying that the verse music would serve as a final song of his passing, বলছেন যে কবি তো এখন মারা যেতে চান, যদি সত্যি সে মারা যান তাহলে এই পাখির গানটাই হবে তার ফিউনারাল সং। বুঝতে পেরেছ, তার ফিউনারাল সং বলছেন সেটাকে।